আমরা কখনোই ভাবিনি যে কোম্পানিটা হয়তো এত বড় হয়ে যাবে একদিন। আশা ছিল যে ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করব আমরা, বাট কোম্পানির যে পরিধি, আকার, আকৃতি এত বলিষ্ঠ হবে এবং বাংলাদেশও যে এত এগিয়ে যাবে এটাও চিন্তা করতে পারিনি। এখনকার ঈদ আসলে ব্যবসায়ী হিসেবে অনেক বেশি চাপের ঈদ মনে হয় কিনা? কী পরিমাণ পরিশ্রম করবে সেটা কি করেন সেটা কিন্তু আসলে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। সো আসলে ঈদ অবশ্যই আনন্দের, অবশ্যই উদযাপনের জন্য, বাট এই উদযাপনের পাশাপাশি কিন্তু অসংখ্য মানুষের একটা ব্যাপক কর্মযজ্ঞ কিন্তু ঈদের মধ্যে নিবন্ধিত রয়েছে। দর্শক, স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ার্ডে ঈদের বিশেষ আয়োজন আড্ডা ও সাফল্যের গল্প অনুষ্ঠানে। আজকে আমরা এমন একজনকে এই আড্ডা ও সাফল্যের গল্পে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যাদের গল্পটা খুব সাদামাটা। রংপুরে যারা টিউবওয়েল বিক্রি করে ব্যবসা শুরু করেছিলেন সেই 80-র দশকে, এবং পরবর্তীতে সেই কোম্পানিটি এখন শুধুমাত্র বাংলাদেশের আনাচে কানাচে নয়, বিশ্বব্যাপী সমাদৃত। আজকে আমাদেরকে এই আড্ডা ও সাফল্যের গল্পে ঈদের আড্ডায় সময় দিয়েছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান রয়েছেন আমাদের সঙ্গে, এবং একই সাথে সিইও জনাব আহসান খান চৌধুরী। স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা আসলে যেটি বলছিলাম দর্শকদেরকে, যে আপনাদের গল্পটা খুব সাদামাটা এই অর্থে যে শুরুটা খুব সাদামাটা ছিল, কিন্তু এখন সেটি বেশ কলেবরে অনেক বেশি বেড়েছে। কেমন লাগে এটা ভাবতে? আসলে শুরুর দিকে কি এতটা পরিকল্পনা ছিল যে এটা আসলে কখনো কত দূর যেতে চায় প্রাণ আরএফএল গ্রুপ, এরকম কোনো ভিশন কি ছিল তখন? শুরুর দিকে আসলে চিন্তাভাবনাটা খুবই সিম্পল ছিল, বাট আমরা কখনোই ভাবিনি যে কোম্পানিটা হয়তো এত বড় হয়ে যাবে একদিন। আশা ছিল যে ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করব আমরা, বাট কোম্পানির যে পরিধি, আকার, আকৃতি এত বলিষ্ঠ হবে এবং বাংলাদেশও যে এত এগিয়ে যাবে এটাও চিন্তা করতে পারিনি। সো আল্লাহর কাছে অশেষ রহমত যে আমরা আগতে পেরেছি। সব কিছু তো রূপান্তর হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যেমন রূপান্তর দেখছেন, ঈদের উদযাপনের ক্ষেত্রেও অনেক রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখনকার ঈদ আসলে ব্যবসায়ী হিসেবে অনেক বেশি চাপের ঈদ মনে হয় কিনা? আমাদের আসলে যেহেতু আমরা মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, আমাদের ঈদের আগে প্রচুর একটা ব্যস্ত সময় যায়, এবং এই ব্যস্ত সময় যাওয়ার জন্য আমাদের প্রচুর কাজ করতে হয়। আমাদের ভোক্তা সাধারণ, আমাদের অসংখ্য কনজিউমাররা যারা আছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে, তারা ঈদকে টার্গেট করে তারা একটা বিরাট একটি আয়োজন করেন। আসলে ঈদ যে আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজনের সুযোগ করে দিতে পারে ব্যবসায়িকভাবে, এটা আসলে বাংলাদেশের মুসলিম দেশে না থাকলে কিন্তু আসলে বোঝা যায় না। যে আমরা পণ্য বিপণন করি, আমরা খাদ্য সামগ্রী উৎপাদন করি, দোকানদাররা লাস্ট বোধহয় ঈদের 1 মাস আগের থেকে তাদের দোকান সাজানোতে ব্যস্ত হন। তারা কিভাবে ভোক্তা সাধারণকে আনন্দ দিবেন, কিভাবে ভোক্তা সাধারণের জন্য নিত্য নৈমিত্তিক প্রোডাক্ট নিয়ে হাজির হবেন, তার উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু প্রচুর কাজ হয়। সো আমাদের প্রচুরভাবে আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক প্রচুর কাজ করে। আমাদের কারখানাতে যারা আমাদের শ্রমিক, আমাদের স্টাফ যারা আমাদের সাথে কাজ করছেন, তারা আসলে ঈদকে নিয়ে যে কী পরিমাণ পরিশ্রম করবে সেটা কি করেন সেটা কিন্তু আসলে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। সো আসলে ঈদ অবশ্যই আনন্দের, অবশ্যই উদযাপনের জন্য, বাট এই উদযাপনের পাশাপাশি কিন্তু অসংখ্য মানুষের একটা ব্যাপক কর্মযজ্ঞ কিন্তু ঈদের মধ্যে নিবন্ধিত রয়েছে। আমরা একটু জানতে চাইবো যে আহসান খান চৌধুরী আসলে কিভাবে ঈদটা উদযাপন করেন? ঈদের সময়টা বা ঈদের ছুটিটা দেশে থাকেন নাকি দেশের বাইরে চলে যান? আমার ঈদটা আসলে আরেকটা খুবই ইন্টারেস্টিং ঈদ আসলে। সো ঈদের আগ পর্যন্ত আমরা প্রচুর কাজ করি ঈদকে যোগান দেওয়ার জন্য, আর ঈদের দিনগুলোতে আমি আসলে চেষ্টা করি বাংলাদেশের বাইরে যাওয়ার জন্য, বিকজ আমরা এখন চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশ থেকে আসলে আমরা অনেক বেশি কোম্পানি কিন্তু পৃথিবীর বুকে এখনও ধাবিত হতে পারিনি। আমরা চেষ্টা করছি যেন আমরা বাংলাদেশি কোম্পানি আকারে যেন পৃথিবীতে আমরা প্রকাশিত হতে পারি। সো ঈদের সময় যখন ছুটি থাকে, আমরা যদি অসংখ্য দেশ যারা হয়তো এত ভালোভাবে, এত সুন্দরভাবে, এত আনন্দঘন পরিবেশের মাধ্যমে ঈদ উদযাপন করছেন না, তাদের সাথে গিয়ে যদি আমরা সময় কাটাতে পারি তাহলে হয়তো ওখানেও কিন্তু ব্যবসাকে সম্প্রসারণ ঘটানোর সুযোগ থাকে। সো আমি দুইটাও জিনিস করার চেষ্টা করি। বাংলাদেশে থাকলে আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে গিয়ে ঈদ করার চেষ্টা করি, আমাদের যারা ফ্যাক্টরিতে কাজ করছেন তাদের সাথে ঈদ করার চেষ্টা করি। এর পাশাপাশি আমাদের যারা কর্মী বাহিনী আছেন তাদের সাথে কাজ করার চেষ্টা করি। বাংলাদেশের বাইরে যাওয়ার সুযোগ থাকলে আমরা ব্যবসাকে সম্প্রসারণের জন্য কাজ করার চেষ্টা করি। অনেক সময় মনে হয় যে বাইরে থেকে দর্শকরা মনে করেন যে ব্যবসায়ীদের জীবন অনেক বেশি আভিজাত্যময় হয়, আভিজাত্যপূর্ণ হয়, তাদের ঈদ উদযাপনগুলো একটু আলাদা হয়। কিন্তু আপনাকে আমরা যেটি দেখতে পাই যে অনেক সাদামাটা জীবনযাপন, সাদামাটা পোশাক, আপনার মধ্যে একটা এই ব্যাপারগুলো দেখতে পাই। এটি কি আসলে ছোটোবেলা থেকে এরকম যে আপনি একটু স্বাচ্ছন্দ্যপূর্ণ, সহজ, সাদামাটা জীবনযাপন বা পোশাক পরতে পছন্দ করেন?
আমার আসলে আমার জীবনের সবচেয়ে যেটা বড় মানে ভালো লাগে আসলে আসলে আম জনতার সাথে থাকতে খুব ভালো লাগে, রাইট? সো ধরেন আমি যখন আমাদের অফিস বাড্ডাতে, সো বাড্ডা থেকে যখন গুলশান 1 নম্বরের দিকে হেঁটে যাই, অসংখ্য মানুষের সাথে মানে একসাথে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছি, খুব ভালো লাগে আমি খুব এনজয় করি। অনেক সময় যখন ঢাকা শহরে জাম হয়, নিজের গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে উঠি, আমার খুব ভালো এটা আপনি করেন? আমি এখন অনেক সময় করি এবং আমি খুব সময়টা বাঁচানোর জন্য এবং হয় কি ধরেন মানে আপনি ব্যবসায়িকভাবে যতই ব্যস্ত হন না কেন, আমাদের জন্য কিন্তু দরকার যে আমজনতার মানুষের সাথে যোগাযোগটা কিন্তু আমাদের খুবই বেশি দরকার, রাইট? মানুষ আমাদেরকে নিয়ে কী ভাবছেন, মানুষ দেশকে নিয়ে কী ভাবছেন, মানুষ আমাদের পণ্য সামগ্রী নিয়ে কী ভাবছেন, এটার জন্য কিন্তু আমাদের কিন্তু অত্যন্ত নিবিড়ভাবে মানুষের সাথে কিন্তু মিশে যাওয়াটা খুবই দরকার। সো আমার ভালো লাগে। অনেক সময় যদি আখাউড়া যাই আগরতলা যাওয়ার জন্য, যদি আমার সুযোগ থাকে একদম সুলভ শ্রেণীর ট্রেনে বসে আমি যাওয়ার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। আমজনতা কিন্তু অত্যন্ত ডাইরেক্ট, আমজনতা কিন্তু কোনো ভনিতা করবে না, এবং আমজনতা কিন্তু অন্তঃস্থলের সত্য কথাগুলো কিন্তু বলবে। এই ধরনের জার্নিতে এরকম কোনো অভিজ্ঞতা আপনার হয় কিনা যে মানুষ এসে আপনার কাছে অনেক কিছু জানতে চায় বা তাদের কৌতূহল আপনাকে তো চিনে ফেলার কথা? এখন আসলে ধরেন আপনাদের এই টিভি অনুষ্ঠানগুলোর সুবাদে মানুষ আমার চেহারাটা চিনতে পারে, বাট চিনতে পারলেও অনেক সময় কিন্তু মানুষ একটু কৌতূহলী থাকে। অনেক সময় মানুষের যেটা দেখি যে মানুষ অনেক সময় আছে কি যারা ব্যবসায়ী মহলের মানুষ থাকেন, তাদের সাথে কাছে এসে কথা বলতে কিন্তু মানুষ একটু ইতস্তত বোধ করেন। আমি দেখেছি যে অনেক মানুষকে ওনারা সালাম দেওয়ার আগে কিন্তু আমি সালাম দেওয়ার চেষ্টা করি, বিকজ আমি চাই যেন মানুষজন যেন কমফর্ট ফিল করুক, মানুষজন যেন এসে যেন কথা বলুক। এবং আমরাও কিন্তু ব্যবসায়ী আকারে ধরেন আমাদেরও কিন্তু বন্ধুবান্ধব দরকার, আমরা সারাদিন এত ব্যস্ত থাকি, আমরা কিন্তু আসলে মানে সাধারণ মানুষের সঙ্গটা কিন্তু ব্যাপকভাবে মিস করি এবং ব্যাপকভাবে এনজয় করি। নিশ্চয়ই, আমরাও জেনে আনন্দিত হলাম যে আপনি এরকম করে যে সময় কাটান। আমার জানা ছিল না যে আপনি কখনো কখনো পাঠা উবারেও চড়েন। আমরা একটু জানতে চাইবো যে আপনার ঈদ কাটানোর ক্ষেত্রে বলছিলেন যে দেশের বাইরে যাওয়া হয় বা পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রে মনে হয় কিনা যে এত বড় ব্যবসার চাপ, প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান, অনেক সময় পরিবার থেকে অভিযোগ আসে কিনা? আগে আসলে অভিযোগ আসতো, এখন আমার পরিবার আসলে একটু আমার মতো হয়ে গেছে। সো এটার জন্য আমি মানে আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত। আমার 2টো মেয়ের জামাই, নাতি, আমার ওয়াইফ, আমরা সবাই একসাথে ব্যবসা করি। সো আমরা যখন বিদেশে যাব, ঈদের সময় যদি যাই, তাহলে আমরা সকলে মিলে একসাথে চলে যাব, আমরা সকলে মিলে একসাথে কাজ করব, ঈদের নামাজটা মসজিদে গিয়ে পড়বো, তারপরে আমরা একসাথে হয়তো ঈদের কিছু সময় আমরা কাটাবো, তারপরে আমরা ব্যবসায়িকভাবে কিন্তু বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব এবং আমরা কিন্তু একে অপরের সঙ্গ কিন্তু ঈদের সময় আমরা এনজয় করতে সক্ষম হব। গ্রামে অথবা ঢাকাতে ঈদ করার অভিজ্ঞতা কেমন, বা গ্রামে ঈদ করার অভিজ্ঞতা কেমন? গ্রামে আসলে খুব বেশি ঈদ করার অভিজ্ঞতা আমার নাই, বাট আমাদের ফ্যাক্টরিগুলো আসলে গ্রামে অবস্থিত, রাইট? সো আমরা অত্যন্ত গর্বিত যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের অসংখ্য কারখানা রয়েছে এবং আমাদের গ্রামের কাটানোর সময় অভিজ্ঞতাটা আমাদের ফ্যাক্টরিতে থাকলেই আসলে গ্রামে থাকা হয়ে যায় আমাদের জন্য। আপনার কাছে ব্যবসায়িক চ্যালেঞ্জ, সাফল্যের অনেক গল্প জানবো। যেহেতু আমরা ঈদ আড্ডা দিচ্ছি, শুরুর অংশে আমরা একটু ঈদের গল্প শুনছি। মানে আহসান খান চৌধুরী আসলে কী ধরনের খাবার খেতে পছন্দ করে ঈদে? আগে আসলে আমি আমার মায়ের হাতে রান্না করা বিরিয়ানি খেতে খুব পছন্দ করতাম, এখনও করি, বাট এখন আসলে একটু স্বাস্থ্য সচেতন হয়ে যাওয়ার পরেও একটু চেষ্টা করি যে ঈদে একটু ভালো খাওয়ার চেষ্টা করি, বিকজ খুব এনজয় করি, ছোটো থেকে ঈদ এনজয় করেছি। মা সবসময় অত্যন্ত ভালোভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন, এই জন্য আমরা ভালো খাওয়া দাওয়া স্বভাবত এনজয় করি আর কি। এবং ঈদের জন্য তো আসলে আমাদেরও ধর্মেও আছে যে ভালো খাওয়া দাওয়া করা উচিত, সো আমরা এনজয় করি আর কি। নিশ্চয়ই। কখনো কি এমন হয়েছে যে নিজে রান্না করেছেন বা রান্না করার অভিজ্ঞতা? হ্যাঁ, নিজে আসলে রান্না করার অভিজ্ঞতা খুব বেশি নাই, বাট এখন আসলে মাইক্রোওয়েভ আসার সুবাদে মাইক্রোওয়েভ মানে RFL-এর কর্তৃক প্রস্তুতকৃত মাইক্রোওয়েভে রান্না করে খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর পোশাকের ক্ষেত্রে কি ধরনের পোশাক আপনার পছন্দ? আমার ঈদের সময় ভেরি সিম্পল, স্বভাবতই আমি সুতি পাঞ্জাবি পরতে বেশি ভালোবাসি এবং এটি আমার সবচেয়ে বেশি পছন্দ। প্রাণ RFL-কে নিয়ে যেহেতু অনেক বড় পরিবার আপনাদের, এখন প্রায় 1.5 লক্ষ সরাসরি কর্মসংস্থান আপনাদের, সামনের দিনে আসলে পরিকল্পনা কি রয়েছে? এটিকে আরও কত বড় দেখতে চান, কোথায় দেখতে চান? আসলে রিজিক দাতা আল্লাহ। আমি মনে করি যে প্রাণ RFL গ্রুপ বাংলাদেশের অন্যতম গ্রুপ। আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে বর্তমানে আমরা
1,45,000 মানুষ আমরা একসাথে কাজ করি। আমার স্বপ্ন রয়েছে যেন আমরা আগামী দিনে যেন 10 লক্ষ মানুষ যেন আমরা একসাথে কাজ করতে পারি। সো আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ ভালো। আমরা উত্তরোত্তর চেষ্টা করব যেন দেশে ব্যবসাকে যেন আমরা আরও সম্প্রসারিত করতে পারি এবং আরও অসংখ্য মানুষের কর্মসংস্থান যেন আমাদের কোম্পানিতে হয়। নিশ্চয়ই এটাই আসলে হওয়া উচিত একজন ব্যবসায়ীর স্বপ্ন, যে সবথেকে বড় তৃপ্তির জায়গাটা বোধহয় মানুষের জন্য রুটি রুজির ব্যবস্থা করতে পারা বা কর্মসংস্থান তৈরি করতে পারা। সেটাই কি আসলে একটা স্পৃহার জায়গা আপনাদের? যে এই আমি মনে করি এটা ব্যাপকভাবে একটা স্পৃহার জায়গা এবং আমার কাছে অনেকে ফোন করেন, বিকজ আমাদের আত্মীয়স্বজন রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, পরিচিত মানুষ রয়েছে, অনেকে চাকরির জন্য ফোন করেন। এটা কিন্তু আমাদের জন্য একটা আনন্দের কথা যে আমরা যদি কাউকে যদি একটু চাকরির ব্যবস্থা করে দিতে পারি। এবং আপনার এই অনুষ্ঠানের মাঝে দিয়ে যারা আমাদের কথাগুলো শুনছেন, আমি মনে করি আসলে সমাজে কিন্তু চাকরি চাওয়াটা কিন্তু কোনো অন্যায় কোনো আবদার না। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন মানুষের চাকরি যোগান দেওয়ার ব্যবস্থার জন্য আমরা যেন আমাদের মেধা নিজের পরিশ্রম যেন বিনিয়োগ করতে পারি। আপনি তো যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, তো এই বলছিলেন যে ঢাকা শহরের যানজট, কখনো কখনো উবার পাঠাতে ওঠা, এগুলো কখনো আপনাকে দুর্ভোগ মনে হয় কিনা যে এই শহরটা এবং ব্যবসা করতে গিয়ে নানা রকম হয়রানি, সেটি আসলে ভোগায় কিনা? একদমই না। আমার মনে হয় ধরেন আমার বয়স 53 বছর, আমি যত আমার বয়স বাড়ছে বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা, বাংলাদেশের প্রতি আমার অ্যাপ্রিসিয়েশন তত বাড়ছে। প্রত্যেকটা দেশে থাকলেই কিন্তু তার মধ্যে কিন্তু কিছু ভালো পয়েন্ট, কিছু খারাপ পয়েন্ট, কিছু কষ্টের পয়েন্ট, কিছু আনন্দের পয়েন্ট থাকবেই। সো সব দিয়ে আমি যদি বলি বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমাদের প্রিয় দেশ। আমি মনে করি দ্যাট যতই কষ্টকর দেশটা হোক না কেন, এর মধ্যেই কিন্তু একটি বিরাট একটা অনুভূতি রয়েছে, এর মধ্যেই কিন্তু একটা আনন্দের জায়গা রয়েছে। সো বাংলাদেশের কোনো জিনিসই আমার কাছে দুর্বিষহ মনে হয় না। আমি সবসময় মনে করি যে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে মানুষের মধ্যে বন্ধু স্বভাবটা কিন্তু ব্যাপক এবং বাংলাদেশি মানুষ কিন্তু অত্যন্ত বন্ধুপরায়ণ, রাইট, এবং অত্যন্ত আতিথ্যপরায়ণ, রাইট। আজকে ঈদের দিনে যদি আমি অনেক সময় আমাদের কোম্পানির অনেক স্টাফদের সাথে দেখা করতে তাদের বাসায় যাই এবং যেভাবে তারা আমাদের প্রতি আপ্যায়ন করেন, যেভাবে তারা আমাদের নিজেদের ঘরের সদস্য করে নেন, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা পাওয়া। আমি মনে করি যে বাংলাদেশ যত বড় দেশ হোক না কেন জনসংখ্যার দিক দিয়ে, আমরা মনে করি যে আমরা একটি অত্যন্ত সুন্দর একটি আন্তরিক জাতি। আমাদের কিন্তু সকলের মধ্যে কিন্তু একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান আছে বলে আমি মনে করি। ছোটবেলার ঈদ কেমন ছিল, বড়বেলায় সেই ঈদ কেমন মনে হয়? বাড়তি কোনো অনুভূতি খুঁজে পান কিনা, নাকি আসলে ব্যস্ততার কারণে আসলে সেই আনন্দটা নেওয়ার সুযোগ হয় না? না, ছোটোকালে তো স্বভাবতই ছোটোকালের ঈদ ছিল, অনেক অত্যন্ত আনন্দঘন ঈদ ছিল, বাট কনসেপ্টটা কিন্তু সেম, যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতাম, দৌড়াদৌড়ি করতাম, বন্ধুদের সাথে দেখা করতাম। তখন দাদি বেঁচে ছিলেন, দাদাদের সাথে দেখা করতাম, বাবা বেঁচে ছিলেন, সময় কাটাতাম। বা সর্বোপরি কিন্তু এখন একটা ভিন্ন ধরনের অনুভূতি। এখন আমি নিজে রান্না হয়ে গিয়েছি, সো আমার নাতনির সাথে সময় কাটানো আমার জন্য ইন্টারেস্টিং হয়। সো আমি মনে করি যে আসলে আল্লাহ তাআলা কিন্তু মানুষের জীবনের বিভিন্ন পরিবেশে কিন্তু বিভিন্ন ধরনের আনন্দের সুযোগ আল্লাহ তাআলা প্রদান করেন। সো আমি মনে করি যে এখন আমাদের সুযোগ রয়েছে, এখন বর্তমানকে নিয়ে ভাবছি, বর্তমানকে এনজয় করছি এবং সেটাই বোধহয় সবচেয়ে বড় পাওয়া। হাসান খান চৌধুরী, আমরা ঈদের আড্ডা সাফল্যের গল্পে আরও কথা বলবো, আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের এই বিশেষ আয়োজন আড্ডা ও সাফল্যের গল্প অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি নেবার সময় হলো। আজকে আমাদের সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং সিইও হাসান খান চৌধুরী রয়েছেন। আমরা তার ব্যক্তিজীবন এবং তার ব্যবসায়িক জীবনের সাফল্য, চ্যালেঞ্জের, সংগ্রামের অনেক কথাও শুনবো ছোট্ট একটা বিরতির পর। আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ার্ডে আড্ডা ও সাফল্যের গল্প, ঈদের বিশেষ এই আয়োজন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং সিইও হাসান খান চৌধুরী। আরও একবার ঈদ মোবারক। আমরা যে গল্পে ছিলাম, আপনার ব্যক্তি জীবনের অনেক কথা আসলে শুনছিলাম, ঈদের একাল সেকাল নিয়ে কথা বলছিলেন। একটু যদি ব্যবসায়িক আলোচনায় আসি, যেহেতু আপনি বাইরে বড় হয়েছেন, এক ধরনের ডিসিপ্লিন দেখে বড় হয়েছেন, কোথাও কি মনে হয় যে 20 বছর আগে ব্যবসায়ী করতে গিয়ে যে ধরনের বাধার মুখে পড়তেন, এখনও কি সেই স্বস্তিগুলো খুঁজে পান কিনা? পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করতে গেলে ব্যবসা এমন একটা জায়গা, এখানে কিন্তু চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে। বাংলাদেশেও কিন্তু চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা অবশ্যই আছে। বাট আমি মনে করি যে আমি যদি আজ থেকে আমার ব্যবসার অভিজ্ঞতা 30 বছরের, আজ থেকে যদি 30 বছর আগের কথা বলি এবং আজকের কথা বলি, আমি মনে করি কিন্তু আমাদের ব্যবসায়িক অবস্থার কিন্তু উন্নতি হয়েছে। আমরা জাতিগতভাবে এগিয়েছি এবং আমাদের কিন্তু আরও
আগানোর সুযোগ রয়েছে। কোথাও কি আপনাদের পরিকল্পনা আছে কিনা যে সামনের দিনে বিশেষ করে বিদেশে বিনিয়োগের কি ধরনের পরিকল্পনা রয়েছে? বিদেশের বিনিয়োগ আসলে সকলের জন্যই একটি স্বপ্ন। আশা করি সরকার আমাদেরকে আরও সুযোগ দিবেন, আমরা যেন বিদেশে বিনিয়োগ করতে পারি। আমরা যে সমস্ত দেশে আমরা আমাদের এক্সপোর্টের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি, আশা করি সে সমস্ত দেশে আমাদের কাজের সুযোগ হবে। এবং আমরা কেবলমাত্র প্রাণ রাফেল না, প্রাণ রাফেলের মতো বাংলাদেশের যারা কোম্পানি রয়েছেন, যারা হয়তো পৃথিবীর বুকে নিজেদেরকে একটা ভালো কোম্পানি আকারে প্রতিষ্ঠিত করতে পারেন বলে তারা আমি মনে করছি। আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা দর্শকদের সাথে শেয়ার করবেন? আমাদের সেটআপটাকে আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করছি ভারতে, এবং আমরা উত্তর ভারতে আরও ভালো করব। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানি আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের মালয়েশিয়াতে আমাদের কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, ওখানেও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করেছি এবং আমরা আরও ভালো কাজের চেষ্টা করব। কোথাও কি মনে হয় যে আমাদের ব্যবসা করবার ক্ষেত্রে যে ধরনের বাধাগুলো বা ব্যবসায়িক পরিবেশ সূচকের যতটা উন্নতি হওয়া দরকার ছিল সেখানে এখনও অস্বস্তি রয়ে গেছে? বাংলাদেশটা যদি একদম অনেক সহজ হয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশটা কিন্তু হয়তো আরও বেশি কম্পিটিটিভ হতো, পৃথিবী থেকে আরও অন্য জায়গা থেকে এসে আরও অনেক কোম্পানি হয়তো বাংলাদেশে বিনিয়োগের সুযোগ পেতেন। সো আমি মনে করি দ্যাট কষ্ট থাকবে, বাট আমরা কিন্তু শেষকালে কিন্তু আমরা বাঙালি, আমরা একটি ফাইটিং জাতি, আমরা একটি সংগ্রামী জাতি। আমরা জানি শত প্রতিকূলতার মাঝে কিন্তু বাঙালি কিন্তু এগিয়ে যাওয়ার মূল মন্ত্রগুলো সম্পর্কে কিন্তু বাঙালি অবগত। সো আমরাও কিন্তু সমাজের বাইরে কেউ না, আমরাও কিন্তু জানি আমাদের কষ্ট হয়, বাট তারপরে কিন্তু আমরা ছেড়ে দেওয়ার মানুষ না। বিকজ আমরা এখানে আমাদের পরিবার, আমরা 1,50,000 মানুষ আমরা একসাথে কাজ করি, কাজে আমরা হারার মানুষ কিন্তু আমরা কাজ করব এবং আমরা অবশ্যই ব্যবসায়িক অবস্থার উন্নতি ঘটবে এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর হবে এবং আমরা সকলে মিলে আরও এগিয়ে যেতে সক্ষম হব। তো আপনাদের যাত্রাটা তো 80-র দশকের শুরুতে, মানে সেই সময়কার টার্নওভার আজকের টার্নওভার কেমন কি সেটি সম্পর্কে একটু দর্শকদের বলবেন কিনা? অবশ্যই বলবো। আমি হলো দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী। আমি প্রথম প্রজন্মের ব্যবসায়ী না। আমার বাবা 1981 সালে ব্যবসা শুরু করেছিলেন। আমি যখন ব্যবসাতে জয়েন করেছি আমাদের বাৎসরিক বিক্রয় পরিমাণ ছিল হলো বছরে 1 কোটি টাকা। সো এখন আমরা বাৎসরিক আমরা বিপণন করছি 30,000 কোটি টাকা। সো এই যে আমাদের থেকে 30,000 কোটি, রাইট, 30,000 কোটি টাকা আমরা করছি এবং উত্তর আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা ভালো করছি। আমি যখন বাবার সাথে আজ থেকে 32 বছর আগে যখন ব্যবসা শুরু করেছিলাম, তখন আমাদের কোম্পানিতে আমরা হয়তো 200-250 মানুষ আমরা একসাথে কাজ করতাম। আজকে আমরা হয়তো 1,45,000 মানুষ আমরা একসাথে কাজ করছি। আমি বলবো আপনাকে যে আমার যখন ক্ষুদ্র ব্যবসায়ীর যা চ্যালেঞ্জ ছিল, আজকে কিন্তু বৃহৎ ব্যবসায়ীর চ্যালেঞ্জ কিন্তু একদমই সেম, রাইট? হয়তো চ্যালেঞ্জের মাত্রা চেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জের ধরন চেঞ্জ হয়েছে, বা চ্যালেঞ্জ শব্দ কিন্তু ব্যবসাতে সবসময় থাকবে, রাইট? সো আমি মনে করি যে ব্যবসায়ীরা ভালো করেন বিকজ ব্যবসাতে চ্যালেঞ্জ রয়েছে, এবং চ্যালেঞ্জ রয়েছে বলেই কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মুনাফার সুযোগ দেন। যত চ্যালেঞ্জ হবে রিওয়ার্ডও কিন্তু তত ভালো হবে। আপনার বাবার সাথে কাজ করতে গিয়ে যে স্মৃতি, অনেক সময় হয় যে বাবার প্রতিষ্ঠানে কাজ করছি, এক ধরনের বাড়তি চাপ, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে, ঝুঁকি নেবার ক্ষেত্রে, সেই ধরনের কোনো অভিজ্ঞতা? আমার বাবা ওয়াজ অ্যান এক্সেপশনালি ওয়ান্ডারফুল লিডার, রাইট? বিকজ আমার বাবা সামরিক বাহিনী থেকে এসেছিলেন। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমার বাবাকে সামরিক বাহিনী অনেক লিডারশিপের গুণে গুণান্বিত করেছিল। সো আমার বাবা কিন্তু জানতেন যে একটা 21 বছর বয়সের একটি ক্ষুদ্র মানুষকে কিভাবে ব্যবসায়িক পরিমণ্ডলের মাধ্যমে কিভাবে তাকে এগিয়ে নিতে হবে সেটা কিন্তু আমার বাবা জানতেন। সো আমার বাবা সবসময় আমাকে পরিমিতভাবে আমাকে ব্যবসায়িকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাকে ঝুঁকি নিতে দিতেন, আমার উপর ডিপেন্ড করতেন, এবং আমার উপর ডিপেন্ড করতেন বলেই কিন্তু ব্যবসায়িকভাবে আমরা ব্যাপকভাবে এগিয়ে যেতে আমরা সক্ষম ছিলাম। আমি আজকে ঈদের দিনে এই প্রশিক্ষণগুলো মিস করি এবং এই প্রশিক্ষণের জন্যই বোধহয় প্রাণ রাফেল গ্রুপের এগিয়ে যাওয়ার সূত্রপাত। সব ব্যবসায়ীর জীবনে সংগ্রামের গল্প থাকে, অনেক ব্যবসায় লাভের পাশাপাশি লোকসানও হয়ে যায়। আপনাদের প্রাণ রাফেলের পদযাত্রায় কখনো কি এমন হয়েছে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে, ধাক্কা খেতে হয়েছে? ব্যবসাতে ধাক্কা থাকবেই, রাইট? এমন কোনো ব্যবসা নাই যেটা ধাক্কা নাই, রাইট? এবং যেই ব্যবসায় কোনো ধাক্কা না সেই ব্যবসায় কোনো ব্যবসা না।
প্রাণকে লাভজনক কোম্পানিতে রূপান্তরিত করতে আমাদের 8 বছর সময় লেগেছিল। আমাদের যারা আমরা সকলে মিলে যে আমাদের যে কোর টিম আছেন, যারা আমরা একসাথে কাজ করি, আমাদের জন্য কিন্তু এই দিনগুলো কিন্তু অত্যন্ত কষ্টের ছিল। বাট আমাদের মনোবল কড়া ছিল, আমাদের ধারণা ছিল যে আমরা একদিন ঘুরে দাঁড়াবই, এবং যেহেতু আমাদের উদ্দেশ্যটা ভালো ছিল, আমরা এগিয়ে যেতে সক্ষম ছিলাম। সো আমি মনে করি যে জীবনে অনেক সময় কিন্তু ব্যবসায়ীদের জন্য প্রতিকূলতা আসবে। এই প্রতিকূলতাকে আসলে কিন্তু কোনো প্রতিবন্ধকতা আকারে মনে না করে যদি আমরা সুচারুরূপে ব্যবসাটাকে যদি সম্মুখের পানে পরিচালিত করার চেষ্টা করি, আমার মনে হয় আমরা এগিয়ে যেতে সক্ষম হব। ওই 8 বছর সময়টাতে কখনো মনে হতো না যে ব্যবসা বোধহয় লোকসান হয়ে যাবে অথবা লাভের মুখ দেখা হবে না? সবসময় মনে হতো, সবসময় মনে হতো। বাবা মোটিভেট করতেন যে না, লাভ একদিন হবেই, চেষ্টা করে যাও, রাইট। আমার মনে আছে যে আমরা যখন বিক্রি কাজ পরিচালনা করতাম, আমরা আলাপ করতাম লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না, কী করে লাভ হয়। বাট আমরা তারপরে কিন্তু ব্যবসায়ীদেরকে আমি আসলে যেটা বলবো যে আমরা যদি ফোকাস থাকতে পারি, আমরা যদি আমাদের টার্গেটটা যদি আমরা সঠিকভাবে যদি নির্ধারণ করতে পারি, তাহলে কিন্তু ব্যবসাতে কিন্তু লাভ হবেই, রাইট। আমরা যদি একাগ্র চিত্তে নিজের ব্যবসাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, ক্ষুদ্র ব্যবসায়ী হোক মানে বৃহৎ ব্যবসায়ী হোক, ব্যবসার যদি আন্তরিকতা ভালো থাকে, যদি ব্যবসার যদি পরিকল্পনা ভালো থাকে, আর যদি ব্যবসাতে যদি প্রতিকূলতাও থাকে, অবশ্যই ব্যবসাকে টার্নারাউন্ড ঘটানো সম্ভব। আপনার কখনো এরকম হয়েছে কিনা যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে মনে হয়েছে এটা ভুল ছিল, অথবা এরকম পরিস্থিতি হয়েছে কিনা? অনেক হয় আসলে। ধরেন আমি যেটা মনে করি দ্যাট আমরা যখন দিনের মধ্যে যদি 100টা সিদ্ধান্ত নিই, যদি আমি 100টা নিই, তার মধ্যে অনেক সিদ্ধান্ত ভুল হয়, রাইট। বাট আমি মনে করি যে নিজের মধ্যে যেই দক্ষতাটা থাকা দরকার, সেই দক্ষতাটা হলো যে যদি আমাদের এই ভুল থেকে যদি আমরা সঠিক লেসনগুলো যদি নিতে পারি, তাহলে বোধহয় ভালো হয়। বাবা ব্যবসা করেন তাই ব্যবসাতে আসা, নাকি ছোটবেলা থেকেই আসলে নিজের কোথাও কোনো স্বপ্ন ছিল যে ব্যবসায়ী হব? আমার ছাত্রজীবন থেকেই আমার বাবার সাথে ব্যবসা করার খুব আগ্রহ ছিল, এবং যেহেতু আমি দেখেছি যে আমাদের সাংসারিকভাবে আমরা ব্যবসা করার পরে আমরা দেখেছি যে ব্যবসার ফলে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক স্বাচ্ছন্দ্য পেয়েছিলাম। ব্যবসার প্রতি আমরা অত্যন্ত ভীষণভাবে ঋণী, এবং আমরা মনে করি দ্যাট এই ব্যবসার জন্যই কিন্তু আমাদের এই সুন্দরভাবে কালপাত মানে অতিক্রান্ত হওয়ার সুযোগ হয়েছে। অনেক সময় অনেক অভিযোগও সহ্য করতে হয় যে ব্যবসায়ী মানে হচ্ছে তারা মুনাফার দিকে বেশি ঝোঁক, ভোক্তাদেরকে তারা আসলে ঠকাচ্ছেন, এরকম অনেক রকম পরিস্থিতির মধ্য দিয়ে আসলে আপনাদেরকে যেতে হয়। আহসান খান চৌধুরী, আমরা আরও গল্প করব, আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ার্ডের এই বিশেষ আয়োজন ঈদের আড্ডা ও সাফল্যের গল্পে আজকে আমাদের সঙ্গে আহসান খান চৌধুরী রয়েছেন, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান, একজন সফল ব্যবসায়ী। আমরা তার গল্প আরও শুনবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের এই আড্ডা আপনারা উপভোগ করবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ার্ডে। বিশেষ আয়োজন আড্ডা ও সাফল্যের গল্পে আজকে আমাদের সাথে রয়েছেন আহসান খান চৌধুরী, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং সিইও। আরও একবার ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা আপনার অনেক গল্প শুনছিলাম। একজন ব্যবসায়ীর আসলে ব্যক্তি জীবনের অনেক রকম চড়াই উতরাই থাকে, সেই চড়াই উতরাইয়ের গল্প মানুষও জানতে চায়। আমাদের দেশে আসলে যে ধরনের তরুণ শ্রেণী তৈরি হচ্ছে বা তরুণ উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে, তাদের বিষয়ে আপনার মতামত কি? তারা কেমন করছেন? সম্ভাবনা কেমন দেখছেন? আমার মনে হয় দুটো শ্রেণী আছে। প্রথমে হলো যারা চাকরিতে আসছেন, খুব ভালো, তারা অত্যন্ত, আমি মনে করি যে বাংলাদেশি জাতি অত্যন্ত একটা পরিশ্রমী জাতি। এখানে আসলে আমরা 18 কোটি মানুষ আমরা একসাথে বাস করি। স্বভাবতই কিন্তু কম্পিটিশনটা কিন্তু খুব হাই, প্রতিযোগিতার কিন্তু কোনো শেষ নাই। সো কাজেই আমরা দেখছি যারা আসলে কাজের পরিবেশে যারা আসেন, তারা যদি আন্তরিকভাবে যদি কমিটেড ওয়েতে যদি কাজ করেন, তারা কিন্তু অনেকে কিন্তু সফল হন। এর পাশাপাশি যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, আমি তাদেরকে স্যালুট করি। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত আছেন, দোকানদারি করছেন, ক্ষুদ্র কারখানা চালাচ্ছেন, ক্ষুদ্র হয়তো বা বিভিন্ন ধরনের খামারি শিল্পের সাথে জড়িত আছেন, তাদের কষ্টের মাত্রা কিন্তু শেষ নাই, তাদের ব্যাংকিং সুযোগ সুবিধার কিন্তু অনেক ঘাটতি রয়েছে। তারা যে এত শত প্রতিকূলতার মধ্যেও যে তারা বেঁচে আছেন, তারা এগুচ্ছেন, আমি মনে করি তারা কিন্তু নিতান্তই প্রশংসার দাবিদার।
আপনাদের এখন প্রোডাক্ট অফ ভ্যারাইটি কত এবং সেটি নিয়ে আর কি পরিকল্পনা? আমি মনে করি যে আসলে যত দিন যাবে প্রাণ অ্যাজ এ কোম্পানি আরও নতুন নতুন প্রোডাক্ট সম্ভার নিয়ে আপনার দুয়ারে এসে হাজির হবে। আপনি অ্যাজ এ ভোক্তা, আপনি যখন আছেন, আপনিও কিন্তু প্রতিনিয়ত চাবেন যে আপনি গতকালকে যেটা খেয়েছেন আপনি কিন্তু আজকে এটা খেতে চাবেন না। আপনি কিন্তু সবসময় চাবেন যে নতুন কিছু পণ্য যেন আপনার দুয়ারে এসে হাজির হয়। সো আমরাও কিন্তু চেষ্টা করি যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমি যেই পণ্যগুলো খাই, আমি পৃথিবীতে বোধহয় খুব কম ফুড মেলা আছে, খুব কম খাদ্যের মেলা আছে যেখানে আমি যাই না। যদি পণ্যটা যদি হালাল হয়ে থাকে আমি অবশ্যই ট্রাই করব, রাইট? এবং এই ট্রাই করে আমি দেখব যে ওই দোকান থেকে আমরা বাংলাদেশের ভোক্তার জন্য আমরা কি নিয়ে আসতে পারছি। সো আগামী দিনের প্রাণ হবে এমন একটি প্রাণ যেটি বাংলাদেশের ভোক্তার কাছে প্রতিটি পণ্য সুচারুরূপে সুন্দরভাবে পৌঁছে দিতে সক্ষম হবে এবং আরও নতুন ধরনের অফারিং নিয়ে। আমরা অনেক সময় অনেক অভিযোগও শুনতে পাই যে এরকম শুধু আপনার প্রাণের নয়, যে কোনো গ্রুপেরই সবারই তো একটা দায়বদ্ধতার জায়গা থাকে, স্বাস্থ্যগত দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, পণ্যের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে সেটি নিয়ে আসলে আপনাদের অভিযোগ পেতে হয় কিনা? আমাকে অনেক ধরনের অভিযোগ পেতে হয়, বাট আমি আসলে নিজেকে চিনি, রাইট? বিকজ আমি নিজেকে জানি যে আসলে আমাদেরকে ভুল বোঝার কিন্তু কোনো কারণ নাই। যে যখনই হয়তো আমাদের কোনো পণ্য হয়তো আপনার মন মতো হয়নি, আপনি ভোক্তা, আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি যেটা আমাদের কোম্পানিতে যেটা আমরা করার চেষ্টা করেছি যে যখনই আমি এবং আমার পরিবার আমরাও কিন্তু যদি কোনো পণ্য গ্রহণ করি, আমরাও যদি পণ্যতে আমি সন্তুষ্ট না হয়ে থাকি, এটা কিন্তু আমার নৈতিক দায়িত্ব, আমার দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর কাছে জানিয়ে দেওয়া যে ভাই আমি আজকে আপনার এই পণ্যটা খেলাম বাট আমার কিন্তু ভালো লাগে নেই। সো আমাদের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, আপনাদের যত কষ্ট প্রাণ আরএফএলের যে কোনো পণ্য সামগ্রীর ব্যাপারে রয়েছে অনুগ্রহপূর্বক আপনারা আমাদেরকে জানান, রাইট? এইটা জানালে কিন্তু আপনি আমাদের ক্ষতি করছেন না, আপনি কিন্তু আমাদের উপকার করছেন। বিকজ আমি চাই যে আপনাদের এই সংশোধনমূলক পরামর্শই কিন্তু আগামী দিনের প্রাণকে আরও ভালো প্রাণ আকারে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পারে সক্ষম হবে বলে আমি মনে করছি। সো আপনারা আমাদেরকে জানান, আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই, ভুল বোঝার কোনো প্রয়োজন নাই, এবং এই গঠনমূলক পরামর্শের মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যাব। সামাজিক দায়বদ্ধতার অনেক বিষয় থাকে, আমরা সিএসআর কার্যক্রমের কথা বলি যে যারা কর্পোরেট প্রতিষ্ঠান, সেই দিক থেকে প্রাণ আরএফএলের সিএসআর কার্যক্রম আসলে কেমন, কতটা কার্যকর? বাংলাদেশ একটি বড় দেশ, এখানে আসলে সিএসআর কর্মকাণ্ডের কিন্তু কোনো শেষ নাই। আমি যদি মনে করি যে আমাদের কর্মকাণ্ড অনেক রয়েছে, বিভিন্ন জায়গায় আমরা মেডিকেল ক্লিনিক্স রান করি, রাইট? আমাদের রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় স্কুল রান করছি, যেটা আমাদের রয়েছে, আগামী দিনে আরও করব। আমাদের স্কুলে আমরা কিছু স্কলারশিপ দিচ্ছি, আগামী দিনে আরও দিব। আপনি যদি বলেন যে আমাদের যা স্কলারশিপটা আমরা দিচ্ছি, আমরা চাকরির যোগান দেওয়ার চেষ্টা করছি। আমরা বাবা সবসময় বলতেন যে আমাদের কোম্পানির সবচেয়ে বড় সিএসআর হলো আমাদের 1,45,000 মানুষ আমরা একসাথে কাজ করি। আগামী দিনে আমাদের সবচেয়ে বড় সিএসআর হবে যে আমাদের পরিবারে আগামী দিনে 10 লক্ষ মানুষ আমরা একসাথে কাজ করব, রাইট? সো আমি মনে করি যে সিএসআরের দিক দিয়ে আমরা কৃষিকে নিয়ে কাজ করি, আমরা বাংলাদেশে আরও সুন্দর সুন্দর পণ্য সামগ্রী উৎপাদন করব এবং বাংলাদেশের ভোক্তার চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে এগিয়ে আসার চেষ্টা করব। অনেক সময় আপনারা যেহেতু কনজিউমার প্রোডাক্ট অনেক বেশি তৈরি করেন, মনে হয় কিনা যে ভোক্তাদের ব্যাপারটা, ভোক্তারা অনেক সময় বঞ্চিত হয়, ভোক্তার সচেতনতার জায়গাটা তৈরি হচ্ছে, ভোক্তাদের চাহিদার জায়গাটা মাথায় রাখা, সেই জায়গাটি আসলে আমাদের দেশে কতটা প্রতিষ্ঠা পাচ্ছে? আমি নিজেকে সবসময় যেটা মনে করি যে আমি নিজে কিন্তু একদম ভোক্তা, এবং আমি কিন্তু একজন কঠোর ভোক্তা। কঠোর ভোক্তা মানে কি, আমি পৃথিবীর যদি একটা জিনিসের দাম যদি 10 টাকা হয়, আমি কখনোই কিন্তু জিনিসটাকে কিন্তু 12 টাকায় আমি কিনবো না। এমআরপি প্রাইসের ব্যাপারে ভীষণভাবে আমি শ্রদ্ধাশীল, এবং আমাদের প্রাণ আরএফএলের সবচেয়ে ভালো দিক আমরা মনে করি আমাদের বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার ব্যাপারে আমরা কিন্তু ব্যাপকভাবে শ্রদ্ধাশীল। সো আমরা চাই যে প্রাণ আরএফএল এমন একটি কোম্পানি যেটা কেবলমাত্র মুষ্টিমেয় অল্প কিছু মানুষের কোম্পানি না। আমরা মনে করছি যে এটা বাংলাদেশের অসংখ্য মানুষের ভালো লাগার একটি কোম্পানি প্রাণ আরএফএল, এবং আমরা চাই যে আগামী দিনের মানুষজন যেন আমাদের প্রাণ আরএফএলের প্রতিটি কোম্পানির প্রতিটি উৎপাদিত প্রতিটি পণ্য সামগ্রী তারা যেন সকলে যেন উপভোগ করেন, এবং উপভোগের মধ্যেই যেন তার মাধ্যমেই যেন তারা কোম্পানিকে কিন্তু আরও এগিয়ে নিতে সচেষ্ট হন। আমরা অনুষ্ঠানের প্রায় সেই দিকেই আরও দু একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা সুযোগ পেয়েছি আপনার ব্যক্তি জীবন জানবার।
আপনার পারিবারিক জীবন নিয়ে যদি একটু দর্শকদেরকে বলেন যে আপনার সন্তান তারা কি করছেন, কে কী করছেন। প্রথমে আমার বাবার পরিবার, আমরা 2 ভাই 2 বোন। আমার ভাই বোনেরা, আমার বড় ভাই আমেরিকা থাকেন, বড় বোন কানাডায় থাকেন, ছোট বোন আমার সাথে এখানে কাজ করে। আমরা ভাই বোন একসাথে কাজ করি। আমার পরিবারে আমার স্ত্রী এবং আমার দুটো মেয়ে আমার সাথে ব্যবসাতে ইনভলভড। আমি অত্যন্ত আনন্দিত। তারাও আমার মতো লেখাপড়া করে এসে এটা কি তাদের ইচ্ছে থেকে নাকি আপনি একটু জোর করে নিয়ে আসেন? তাদের আমার বাচ্চাদেরকে আমাদের জোর করতে হয়নি, কারণ আমি সবসময় চেতাম আমাদের বাচ্চারা যেন এসে ব্যবসা করে। বিকজ মানুষ, আমাদের তো একটি মেয়াদ রয়েছে পৃথিবীতে থাকার জন্য। সো আমি মনে করি যে আমার বাচ্চারা আমাদের সাথে কাজ করে। আমার জামাতা আমার সাথে, উনিও কাজ করেন এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমরা একটা ব্যবসায়ী পারিবারিক পরিবেশ, আমাদের পারিবারিক পরিবেশ এবং আমরা সকলে মিলে আমরা কাজ করি। আমার বাচ্চারা আমাকে দেখে বড় হয়েছে। স্বাভাবিক যে তারা আমার মতোই, তারা আমার মতো ডিমান্ডিং, তারা আমার মতো অ্যাসার্টিভ এবং তারা আমার মতো বাংলাদেশের ব্যাপারে তারা ভীষণভাবে স্বদেশপ্রেমী এবং তারা দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখে। আমরা জানি আপনি প্রচণ্ড রকমের ইতিবাচক একজন মানুষ, যে কারণে আসলে বাংলাদেশে আপনি রয়ে গেছেন, এখনও আছেন, স্বপ্ন দেখেন। আপনি তো চাইলে বাইরেও বিনিয়োগ করতে পারতেন বা চলে যেতে পারতেন, সুযোগ ছিল, আপনার পড়াশোনা বাইরে করেছেন। আপনার কাছে একটু জীবন নিয়ে কখনো মনে হয়েছে কিনা যে এর পরেও কোনো রকম আক্ষেপ, খেদ অনেক সফল মানুষেরও থাকে, সেটি আছে কিনা? আমার মনে হয় আমার কোনো আক্ষেপ নাই। আমার যদি একটা ক্ষুদ্র আক্ষেপ যদি বলেন, আমি 53 বছর বয়সে যেভাবে আমার ব্যবসায়িক কর্মকাণ্ডকে আমি এগিয়ে নিতে পারছি, যদি আমি 21 বছর বয়সে পারতাম তাহলে হয়তো আরও অনেক ভালো হতো। আজকে বাংলাদেশ 2024 সালের বাংলাদেশের মানুষের যে ক্রয় ক্ষমতা আজকে দিনে আছে, যদি 92 সালের বাংলাদেশে যখন আমি জয়েন করেছিলাম আমার বাবার ব্যবসায়, তখন যদি এই ক্রয় ক্ষমতাটা থাকতো আরও ভালো হতো। যদি আমাদের দেশ যদি আরও এগিয়ে যায়, আমরা যদি এক্সপোর্টে, বর্তমানে আমরা $60 বিলিয়ন আমরা এক্সপোর্টে আছি, যদি আমাদের দেশের এক্সপোর্ট যদি $120 বিলিয়ন হয়, আমাদের যদি জিডিপি যদি আরও বাড়ে, আমাদের যদি মানুষের আয় বাড়ে, আমরা স্বভাবতই আরও ভালো থাকবো। রপ্তানিতে আপনার কাছে কী মনে হয় যে আমাদের যতটা সম্ভাবনা তার অনেকটা কাজে লাগাতে পারছি না, এখনও পিছিয়ে পড়ছে কিনা? আমি মনে করি বাংলাদেশ পিছিয়ে পড়ছে না। বাংলাদেশের মতো এত কম সম্পদের দেশ যে এত সুন্দরভাবে এগোচ্ছে, এটা কিন্তু আমি মনে করি পৃথিবীর বুকে একটি আশ্চর্যের বলিষ্ঠ উদাহরণ, রাইট? আমি আফ্রিকার প্রতিটি দেশে সফর করেছি, আমি দেখেছি যে বাংলাদেশ ভালো দেশ, বাংলাদেশ এগুচ্ছে এবং বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এক্সপোর্ট ক্ষেত্রে ব্যাপকভাবে আগাচ্ছে এবং আমি মনে করি যে এক্সপোর্টের বহুমুখীকরণ হচ্ছে, আগামীতে আরও হবে। যারা ধীর গতির সম্পর্কের ব্যাপারে যারা নেতিবাচক মনোভাব পোষণ করেন, তাদেরকে বলবো আসেন বাংলাদেশকে নিয়ে নেতিবাচক না হয়ে আরও ইতিবাচক হন। কৃষি প্রক্রিয়াজাত পণ্যের একটা ব্যাপক সম্ভাবনা এবং আপনাদের গ্রুপ সেটা নিয়ে কাজ করে। এইটার আগামী দিনে আসলে কি ধরনের পরিকল্পনা বা কি ধরনের নীতি সহায়তা এখানে থাকা উচিত? আমি মনে করি কৃষি প্রক্রিয়াজাতকারী শিল্পে বাংলাদেশ কিন্তু আরও এগোবে। যত দেশটা ডেভেলপড হবে তত কিন্তু প্রক্রিয়াজাতকারী শিল্প কিন্তু বাড়বে। আপনি যদি উন্নত বিশ্বের সুপারমার্কেটটা দেখেন আর বাংলাদেশের দোকানগুলো দেখেন, আপনি দেখবেন কিন্তু উন্নত বিশ্বের সুপারমার্কেটগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে প্রসেস ফুড অ্যাভেলেবল। যোগানটা কিন্তু বাংলাদেশ থেকে ব্যাপক। সো আমি মনে করি যে বাংলাদেশ যত এগোবে তত কিন্তু প্রসেস ফুড শিল্প কিন্তু আরও এগিয়ে যাবে। যেহেতু এটা ঈদের আড্ডা দিচ্ছিলাম, আড্ডা সাফল্যের গল্পে আপনার ব্যবসায়িক জীবনের অনেক গল্পই আসলে আমরা জানলাম। ঈদ নিয়ে আরেকবার আলোচনা করে আমরা শেষ করতে চাই। সব মিলিয়ে আসলে আপনার কাছে এই ঈদের সময়টাই, বিশেষ করে পরিবারকে সময় দিয়ে এবারের ঈদে আসলে আপনার পরিকল্পনা, কোথায় কি করছেন সেটা নিয়ে বলবেন কিনা একটু দর্শকদের? এবারের ঈদে আমি মালয়েশিয়াতে, আমরা কোডাকানাবিলু আমাদের একটি দেশ, যেখানে বর্তমানে আমরা কুয়ালালামপুর এলাকায় কাজ করি। সাবা সারওয়াক একটি জায়গা যেখানে আমার গিয়ে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশের পণ্য ব্যাপকভাবে এখনও সাবা সারওয়াকে যাচ্ছে না। সো আমার দায়িত্ব হবে এবার ঈদে কম্বোডিয়া, লাওস অ্যান্ড সাবা সারওয়াক, সো যে দেশগুলোতে আমরা কাজ করব এবং বাংলাদেশের পণ্যকে ব্যাপকভাবে ওই দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ যে প্রশ্নটি করতে চাই যে নতুনদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে বা যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, ব্যবসায় সফল হবার ক্ষেত্রে কোনো বিশেষ মূলমন্ত্র কি আছে আপনার?
অবশ্যই আছে ক্ষুদ্র অ্যাডভাইস আজকে ঈদের এই সুন্দর দিনে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যদি সকলকে দিতে পারি। বাংলাদেশের ব্যাপারে পজিটিভ থাকেন, নিজের ব্যাপারে ভীষণ পজিটিভ থাকেন। আপনারা সকলেই ভালো মানুষ এবং অবশ্যই আপনার পজিটিভ নেচারটা যদি আপনার মাঝে থাকে এবং যদি আপনার মাঝে যদি কঠোর পরিশ্রম থাকে এবং কঠোর আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনার পিছে তাকানোর কোনো সুযোগ নাই। আজকের সুন্দর দিন, ঈদের দিন, আপনারা এই ঈদের দিনকে কাজে লাগিয়ে আসেন আর একটু পজিটিভভাবে যদি দেশকে নিয়ে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু নিজেকে নিয়েও কিন্তু অনেক এগিয়ে যেতে পারবেন বলে মনে করছি। যেহেতু ঈদের সময়, দর্শকদের যদি সবশেষ কিছু ঈদের দিনে বলতে চান, ঈদের এই সময়টাতে প্রথম বলতে চাই যে অবশ্যই ঈদটাকে এনজয় করেন। অবশ্যই সকলের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে ঈদ মোবারক, আমাদের কোম্পানির প্রতিটি মানুষের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের সকলকে। এনজয় করেন, দেশটা খুব সুন্দর এবং আগামী দিনে দেশটা আরও এগিয়ে যাবে এবং আমরা আরও আনন্দঘন পরিবেশের মাধ্যমে আমাদের ঈদকে আরও সুন্দরভাবে এনজয় করতে সক্ষম হব। আমরা ভীষণ আনন্দিত এবং ভালো লাগলো আপনাকে, আপনার মতো একজন ইতিবাচক, একজন পজিটিভ মানুষকে এখানে আড্ডায় পেয়ে। আপনাকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আজকে আহসান খান চৌধুরী, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান, একজন প্রচণ্ড রকমের ইতিবাচক মানুষ, যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে আসলে ব্র্যান্ডিং করছেন। তার হাত ধরে, তার কোম্পানির হাত ধরে, প্রতিষ্ঠানের হাত ধরে আমরা গর্বিত আজকের এই আলোচনায় তাকে পেয়ে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আমরা আড্ডা থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।